আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আই এম নট স্যাটিসফাইড। অরিত্র, এই ল্যাপসেসগুলো নিয়ে তো মুখ্যমন্ত্রী কাজ করতেই পারেন, মানে এরকম নয় যে কোর্ট শুধুমাত্র বলেছে সঞ্জয়কে ঘিরেই সমস্তটা, সঞ্জয়ে যাবজ্জীবন, বাকিরা সবাই বেকসুর খালাস, বাকিরা সবাই কেউ এর সাথে জড়িত না। আরে ল্যাপসেসগুলো লেখা আছে। দেখুন, হ্যাঁ, শুধুমাত্র ল্যাপসেস নয়, আমি আপনাকে আবার 154 নম্বর পাতায় আমি রেফার করব। সেখানে এই কথা স্পষ্ট জজ লিখছেন যে দেয়ার ইজ নো ডাউট টু কনসিডার দ্যাট ফ্রম দ্য এন্ড অফ এনি অথরিটি এফোর্টস ওয়ার মেড to show the death as suicidal, one, so that the hospital authority would not face any consequences. তার মানে নিজেদের ঘাট থেকে দোষটা কমিয়ে দেওয়ার জন্যে এবং সন্দীপ বাবু এবং তার এই যে ওখানে যে লবিটা কাজ করছে তাদের মনে একটা আতঙ্ক ছিল যে করাপশনটা কিন্তু আলোয় চলে আসতে পারে। এবং আমি এই ব্যাপারে একেবারে কনফিডেন্ট যে যেই মুহূর্তে এই মৃত্যুটা তারা দেখেছে তারা ইমিডিয়েটলি মর্গে যাওয়ার কথা রেফার করেছিল, যেটা জজ বারবার বিচার অর্ডার কপিতে লিখছেন যে সন্দীপ ঘোষ তিনি প্রথমে ফোন ধরেননি, তারপর SMS এর এগেনস্টে কল ব্যাক করে ডিটেল কথা হয় এবং তিনি ওই অ্যাসিস্ট্যান্ট ওই সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল যিনি সুচরিতা দেবী, যিনি কিনা আমাদের অভয়ার বাবাকে ফোন করে প্রথমেই সুইসাইডের গালগল্প দেন, যতক্ষণে অলরেডি চিকিৎসকরা বুঝে গেছেন যে পেশেন্ট মৃত এবং কখনো সুইসাইডাল কখনো ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথা বারবার বলা হয়েছে। এবং এটা ক্লিয়ার বিচারপতি নোট করছেন যে হসপিটালের দিক থেকে একটা ক্লিয়ার ইন্টেনশন ছিল এটাকে ধামাচাপা দেওয়ার। এবং আরেকটা পয়েন্ট যেটা আপনারা মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে বারবার যেটা বলা হয়েছে যে জিডিতে কত বড় ইল্লিগাল কাজ করেছে কলকাতা পুলিশ। তারা যে ব্যক্তি যে এসআই তিনি জিডিটা ওখানে নথিভুক্ত করেছেন সেই সময় সেই এসআই সই করেছেন, কিন্তু সেটা একটা ফেক সিগনেচার। তিনি সেই সময় থানায় উপস্থিত ছিলেন না, তিনি 3টার সময় থানায় যান এবং ওখানে লেখেন যে 10টা 10-এ ঘটনাটা ঘটেছে, যেই সময় তিনি থানায় উপস্থিত ছিলেন না। এবং জজ সাহেব ক্লিয়ারলি লিখেছেন যে ইট ওয়াজ আ ক্লিয়ার ইললিগাল অ্যাক্ট অফ দ্য কলকাতা পুলিশ। ইমিডিয়েটলি কলকাতা পুলিশের এখানে একটা ছোট্ট কথা অ্যাড করি, যেটা আমি নিজে অভিজ্ঞতা হয়েছে আমার, যে সেখানে উনি বলছেন যিনি এসআই একজন ছিলেন যিনি এই ডিপোজিশনটা দিচ্ছেন যে এইরকম ঘটনা আমাদের প্রায় দিনই করতে হয় এবং আমরা যদি করতে না চাই তখন আমাদের এটাও বলা হয় যে চাকরিও আপনার বেশি দিন নয়। ভয়ঙ্কর কথা। মানে আপনি বলছেন যে রেপ কেসের ঘটনায় এফআইআর না নিয়ে জিডি করাটা এখন একটা রেপ কেস উনি বলেননি, উনি বলছেন যে এই যে আমি উপস্থিত নেই, আমি তো 3-3:30-র মধ্যে অফিস যাই, আমাকে 10টা 10-এ বলে সই করতে হচ্ছে, তাহলে এই ধরনের ঘটনা আমাদের প্রায় দিনই করতে হয়। উপস্থিত নেই, অফিসে একজন ব্যক্তি উপস্থিত নেই কিন্তু তার নামে রেকর্ড হয়ে যাচ্ছে তিনি বেলা 3টের সময় আসছেন, অথচ খাতায় উঠছে তিনি 10টা 10-এর নামে কেস রেজিস্টার করছেন। এটা ইল্লিগাল এবং ইল্লিগাল কথা না করলে জজ বলেছেন তার চাকরি চলে যাবে। না, মমতা বন্দ্যোপাধ্যায় যে সিস্টেমটা বানিয়েছেন সেটা থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। তার মানে টোটালি করাপ্ট হয়ে যাওয়া, টোটালি ভেঙে পড়া একটা সিস্টেম, সেই সিস্টেম একটা মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করলো। সত্যিই আমরা ছায়া মানুষদেরকে ধরে ফাঁসি দিতে পারি না, কিন্তু এর সমাধান কি তাহলে অঙ্কন? না, আমার কথা হচ্ছিল এই যে এসআই, এবং দেখবেন 150 নম্বর পাতার 8 নম্বর স্ট্যান্ডায় খুব পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে জজ সাহেব এটা বলছেন যে এসআই উইটনেস বক্সে দাঁড়িয়ে বলছেন আমি এই ইল্লিগাল কাজ করতে ওপরতলার নির্দেশে করেছি ইল্লিগাল কাজ। একজন পুলিশের এসআই সাব ইন্সপেক্টর তিনি বলছেন একদম উইটনেস বক্সে দাঁড়িয়ে যে আমি বেআইনি কাজ করেছি ওপরতলার নির্দেশে, কিন্তু আমি ওপরতলার নাম বলবো না। এবং পুলিশ মন্ত্রী এই ঘটনা জানার পরেও এই এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আমার উচিত যে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে আবেদন করব বিচারপতির কাছে যে এসআই এইরকম ঔদ্ধত্যের প্রকাশ করেছেন যে আমি ইল্লিগাল কাজ করেছি ওপরতলার নির্দেশে, কিন্তু কে ওপরতলার নির্দেশ দিয়েছে আমি তার নাম বলবো না, তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে ইন্টারোগেশনের জন্য পাঠানো এবং জানা হোক যে এইভাবে পুলিশকে দিয়ে ইল্লিগাল কাজ করিয়ে এই ঘটনাটিকে ধামাচাপা দিতে কারা চেয়েছিল। এবং এটা খুব পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী বলেছিলেন না রাত 2টো পর্যন্ত আমি সিপির সাথে ফোনে ছিলাম,
আমার পরিষ্কার সন্দেহ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে এই যাবতীয় চিত্রনাট্য বদল, প্রমাণ লোপাট ইত্যাদি করা হয়েছে। নাহলে মুখ্যমন্ত্রী সিপির সাথে ফোনের নির্দেশে থাকবেন, আর এদিকে এসআই একজন ওপরতলার পুলিশের কথা যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করবেন, ইল্লিগাল কাজ করবেন। এটা চলতে পারে না। এই যে অর্ডার শিট এসেছে, এটা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে লজ্জা ঘেনা সব বেড়ে যাচ্ছে। এ কি বাংলা আপনি তৈরি করেছেন? স্বাস্থ্য ব্যবস্থায় পরিকাঠামো নেই, পুলিশের ব্যবস্থায় ল্যাপসেস রয়েছে, আর মুখ্যমন্ত্রী ফাঁসি দেবেন বলছেন। মুখ চুপ করে দিয়ে কাকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী? নিজেকে প্রশ্ন রইল। শুধু তাই নয়, আমি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা দেখছেন জবাব চায় বাংলাতে এই মুহূর্তে বাড়িতে বসে, আর যারা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, আমি পুরো অর্ডার কপিটা পড়ছিলাম। 147 নম্বর পাতায় যিনি মাননীয় বিচারক রয়েছেন খুব সুন্দরভাবে প্রথম লাইনে যেরমভাবে লিখেছিলেন যে এটা চোখের জল দিয়ে একটা বাবা নিজের কমপ্লেন লেটার লিখেছে। যদিও কমপ্লেন লেটারটাকে লিখতে দেওয়া হয়নি, এটাও বাস্তব, কিন্তু বিচারক মশাই যদি তারা দেখেন আমাকেও, তারা 147 নম্বর পাতায় উনি নিজেই একটা কথা লিখেছেন। ওটা আমার অন্তত ভয়ঙ্কর লাগলো। আমি কথা বলা মতন পরিস্থিতিতে ছিলাম না। কেন অভয়া সেদিন রেজিস্ট করতে পারেনি, প্রতিরোধ করতে পারেনি, তার একটা ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছিল। এবং রেসপেক্টেবল জাজ যখন তাকে বলা হচ্ছিল সেমিনার রুম না অন্য রুম ইত্যাদি ইত্যাদি, সেখানে একটা কনক্লুশন ড্র করা হয় এবং সেটা তিনি অর্ডার কপিতে লেখেন। কি লিখেছিলেন জানেন? The victim was asleep and she was attacked from her front, and the said attack was beyond her imagination and naturally degree of resistance was poor. The victim was asleep, ভালো করে দেখুন, আবার পড়ছি, and she was attacked from her front and the said attack was beyond her imagination and naturally degree of resistance. আমি কেন বারবার beyond her imagination and naturally degree of resistance was poor এই কথাটা বারবার বুকে বারবার তরোয়ালের মতন বিচ্ছে, তার কারণ আমি এবার দেখাবো। বাংলায় যারা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য বাংলাতেও আরেকবার আমি দেখাবো। ভালো করে দেখুন জজ সাহেব কি মেনশন করেছিলেন এখানে। দেখুন, অভয়া মামলার বিচারে অপরাধের দৃশ্য বিবেচনা করা যাক। মাননীয় বিচারক অনির্বাণ দাস শিয়ালদা আদালতে তিনি বলছেন, মেয়েটি ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় থাকা একটি মেয়ে, ঘুমন্ত অবস্থাতেই আক্রমণ করা হয় তার উপর। এই হামলা তার কল্পনাতীত ছিল, বিয়ন্ড হার ইমাজিনেশন। স্বাভাবিকভাবে প্রতিরোধ করতে সে পারেনি। অনির্বাণ দাস বিচারক শিয়ালদা আদালত। বাংলাতে আমি তর্জমা করে পড়লাম, ইংলিশে এটা। দিদি এই জায়গাতে আমি এবার পুরোটাই আপনাদের কাছেই ছেড়ে দেব স্টুডিও। তার কারণ এবার আপনাদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে, বাংলার মানুষকে ভাবতে হবে। সত্যিই তো একটা মেয়ে, সে ডাক্তারি পাশ করেছে, বাবা মা তাকে ডাক্তার বানিয়েছে, সে আরজি কর মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সে এমডি ডাক্তার হয়েছে, সে 36 ঘন্টা ডিউটি করেছে সরকারের কথায়। সরকার বলেছে তাকে 36 ঘন্টা ডিউটি করতে, সে বাড়ি যেতে পারবে না, তাকে স্লিপ রুম দেওয়া হয়নি। সেই স্লিপ রুম ছাড়া তাকে একটা সেমিনার রুমে থাকতে হয়েছে। সেই সেমিনার রুমটাকে সে নিরাপদ মনে করেছে। একজন এমবিবিএস এমডি ডাক্তার, একজন সিনিয়র রেসিডেন্ট, সে মনে করেছে যে হাসপাতাল সবচেয়ে নিরাপদ জায়গা, আমার কর্মস্থল সবচেয়ে নিরাপদ জায়গা, এবং তার ভুলটা ভেঙেছে। এবং গোটা বাংলার এতগুলো মেয়ে যারা প্রত্যেক দিন সরকারি হাসপাতালে চাকরি করতে যায়, যারা প্রত্যেক দিন আদালতে, প্রত্যেক দিন নবান্নতে, ভবানী ভবনে চাকরি করতে যায়, তাদের প্রত্যেকের ভুলটা ভাঙিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ সত্যি তাদের যদি চোখ লেগে যায় 36 ঘন্টা ডিউটি করার পর, তারা হয়তো ভেবেছিল সঞ্জয়ের মতন কেউ এসে ঝাঁপিয়ে পড়বে না তাদের ওপর, কারণ সে তো ডাক্তার। তার জুরিসডিকশনের মধ্যে কোনো মহিলা পুলিশ কর্মী কোনোদিন ভাবতে পারেনি। এখন থেকে বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এটা ভাবতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এর পরেও যদি আপনি মনে করেন যে আপনাদের কোনো দায় নেই, সিস্টেমের কোনো দায় নেই, দায় একমাত্র সঞ্জয়ের, ভাবা প্র্যাকটিস করুন। সিস্টেম ছুঁড়ে ফেলতে বেশি দিন সময় নেয় না সাধারণ মানুষ। কবিতা দি, আপনি যেটা বলছিলেন বলুন। আমি যেটা বলছি যে ক্রাইম সিনটা নিয়ে একটা বিরাট একটা গন্ডগোল আছে। যে ক্রাইম সিনে দেখা গেছে যে তার জিনিসপত্র এবং সব কিছু খুব গোছানো অবস্থায় রয়েছে। আর যেটা সিএফএসএল এর ক্রাইম সিন রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি
যে সেখানে রিপোর্টেও বলা হচ্ছে যে এত গোছানো ক্রাইম সিন আর ওনার শরীরে যে ধরনের মানে মার্কস সেটা মিলছে না। আর এই যে পার্টিসিপেশন, যে ধরনের ইনকোয়েস্টে আমরা যে বডিটা পেয়েছি, আর তারপরে আমরা যখন দেখলাম যে মানে ওনার যে পোস্টমর্টমের যে বডি, তার মধ্যেও কিন্তু অনেক তফাৎ রয়েছে। ঠিক ঠিক, কিন্তু অঙ্কন সেই একই প্রশ্ন আমি করছি। একটি মেয়ে, সে MBBS MD এই সমস্ত কিছু পড়াশোনা করে 36 ঘন্টা, সরকার তাকে বলেছে 36 ঘন্টা ডিউটি করছে, তারপর সে একটু চোখ লেগে গেছিল তার, সে শুয়েছিল। এরপর তো সত্যিই তো বিয়ন্ড হার ইমাজিনেশন বিশ্বাসঘাতকতা করেছে একটা সিস্টেম, একটা সরকার অভয়ার সাথে, অভয়াদের সাথে। এর কোনো শাস্তি হবে না? আমি তো বলছি এর শাস্তি যদি পেতে হয় তাহলে শুধুমাত্র পদত্যাগ নয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে শাস্তি পেতে হবে। কারণ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে গর্ব করেন। আমি দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রয়েছি, যদিও অতিশী দেবী রয়েছেন দিল্লিতে বর্তমানে, কিন্তু তিনি গর্ব করেন। অথচ একজন মহিলার তার কর্মস্থলে, সরকারি কর্মস্থলে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন। সেই মেয়েটি যখন মারা যায় তার পোস্টমর্টেমটা যেন ঠিকভাবে হয়, সঠিকভাবে হয়, আসল সত্য উদ্ঘাটন হয়। সেই পোস্টমর্টেমের জন্য একটা সঠিক স্বাস্থ্য পরিকাঠামো করতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন এবং আমি জানি না এরপরে বেআইনিভাবে কাজ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। কোন অধিকারে, কোন ন্যায় বিচারে তিনি এখনো ওইখানে ক্ষমতা আঁকড়ে ওই চেয়ারে বসে আছেন আমি জানি না। এতটা নির্লজ্জ, এতটা মমত্বহীন বোধহয় কোনো শাসক এবং অরিত্রর কাছে যাব। অরিত্র, আমি জানি না, মানে তুমি এখনো হয়তো বলছো যে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয়, কিন্তু বিশ্বাসঘাতকতা করা একটা সিস্টেম বিশ্বাসঘাতকতা করেছে। এবং শুধু তাই নয়, তুমি বলছো তো একজন ডাক্তার, সেই ডাক্তারকে খুন করা ভারতবর্ষে, এটা সবার জানা উচিত। একজন ডাক্তার, এই অভয়াকেই, অভয়া সরকারি মেডিকেল কলেজে পড়তো, একজন ডাক্তারকে বানাতে একটা দেশের 50 থেকে 60 লাখ টাকা খরচা হয়। আমার আপনার ট্যাক্সের টাকায় অভয়াদের পড়াশোনা হয়। একজন ডাক্তার, আমি আপনি অভয়াদেরকে পড়াশোনা করিয়ে MBBS MD ডাক্তার বানাচ্ছি, তাকে খুন করে দেওয়ার মানে সারা দেশের মধ্যে 876 জন প্রতি একজন করে ডাক্তার রয়েছে। একটা ডাক্তার মারা যাওয়া মানে প্রায় 1000 জন বিনা চিকিৎসায় বসে থাকবে। এটা তো দেশের সাথেও গাদ্দারি করা। অরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই। দেখুন, প্রথম কথা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন বলা হয়নি তার পেছনে ক্লিয়ার জাস্টিফিকেশন রয়েছে। তার কারণ বাচ্চন সিং, মাচ্ছি সিং, মিঠু সিং, তিনটে ল্যান্ডমার্ক জাজমেন্টেই সুপ্রিম কোর্ট যে মানে পয়েন্টসগুলো হাইলাইট করেছে তার মধ্যে এখানে যেটা অ্যাপ্লাই হয়েছে, প্রথম কথাটা হচ্ছে যে ইকোনমিক এবং সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্রিমিনাল এবং অ্যাগ্রেভেটিং এবং মিটিগেটিং সার্কামস্টেন্সেস অফ দ্য ক্রিমিনাল, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইন্টেনশনটা কী ছিল। যেহেতু সঞ্জয় রায় এবং অভয়া তারা দুজন পরস্পরকে চিনতেন না, ফলে স্পেসিফিক্যালিভাবে মারার কোনো ইন্টেনশন ছিল না বলে তুমি একটা ডেঞ্জারাস কথা বলছো। তার মানে এখনো মোটিভ, আমরা ছোটবেলা থেকে ফেলুদা, ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে সবকিছুর শেষ পাতায় এসে ফেলুদা বা ব্যোমকেশ বক্সীর মুখে জানতে পারি মোটিভ কি ছিল। না, মোটিভ ক্লিয়ার নয়, মোটিভ ক্লিয়ার নয়, মোটিভ ক্লিয়ার নয়, এই জায়গায় মোটিভ ক্লিয়ার নয়। এবং জজ সাহেব সেটা লিখছেন যে মোটিভ এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, কেবলমাত্র তিনি ইন্ডিকেটিভ একটা জায়গা দিচ্ছেন যে হতে পারে যে সাইকোলজিক্যালি যেহেতু সে চেতলায় গিয়ে মদ্যপান করেছিল এবং তারপর সেখানে বন্ধুদেরকে নিয়ে এসেছিল, হয়তো সেখান থেকে একটা লাস্ট তৈরি হয়েছে, সেই জন্য সে এইটা করেছে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জজ, এই যে আমরা এত বলছি না যে প্রমাণ লোপাট, এখান থেকে একটা নতুন অ্যাপিল হতে পারে উচ্চতর আদালতে। আমি মেনশন করে দিয়ে যাচ্ছি, জজ সাহেব তার জাজমেন্টে বলছেন আমরা কেন মৃতার শরীরকে প্লেস অফ অকারেন্সের একটা অংশ হিসাবে ধরছি না। তার মানে এই যে অতি দ্রুত মৃতার দেহ সরিয়ে ফেলা হয়েছে, তার যে ফুনারাল সেটা করে ফেলা হয়েছে, সেখান থেকে কিন্তু ক্রাইম সিনের একটা অংশ নষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্ট দেখুক। কবিতা দি তাহলে আপনারা নিজেরাই আলোচনা করে আমরা এখন দেখলাম যে কতটা সার্টেন আমরা। না, মোটিভ এখনো সঞ্জয়ের পাওয়া যায়নি। মানে দেখুন, আপনার কাছে কোনো সার্টেনিটি নেই যে সঞ্জয় এটা করেছে। আরে কে করেছে? কেউ তো করবে দিদি, সেটা আলাদা কথা। আপনি এই মুহূর্তে না, সঞ্জয় আপনার মক্কেল কেন বলছে না যে আমাকে বলেছে? হয়তো জানেই না। না, সে তো বলছিল সঞ্জয় নার্কো টেস্টের জন্য হ্যাঁ করে দিক। সঞ্জয় কেন নার্কো টেস্ট থেকে ভয় খাচ্ছে, পিছিয়ে আসছে কেন? শুধু কেন সঞ্জয় নার্কো টেস্ট করবে? সঞ্জয় নার্কো টেস্ট যদি তো সেই রাত্রে যারা আমি নার্কো টেস্টের জন্য ডিউটিতে ছিল তারা প্রত্যেকে নার্কো টেস্ট করবে।
সবাই হোক না, কিন্তু সঞ্জয়কে দিয়ে শুরু হোক। দেখুন, সঞ্জয় তো কনভিক্টেড হয়ে গেছে, তাহলে কনভিক্টেড হয়ে গেলে তো সে এখন আসুক, মুখ খুলে দিক। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং অন্য এভিডেন্স যেটা বলছেন আপনি, ওই সিএফএসএল এর ওই রিপোর্ট, সেটাও আপনি ঠিক করে দিদি ভাই, ল্যাপসেস তো তৈরি রয়েছে, রাজ্য সরকার তো ল্যাপসেস রেডি করে রেখেছে। দেখুন, এখন এখানে সেভাবে বলা যায় না। কনভিকশনের যেহেতু এখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের হিসাবে অতএব পারিপার্শ্বিক যে এভিডেন্স পাওয়া গেছে তার হিসাবে চেন অফ কানেকশন। এখানে জজ সাহেব এটাও বলেছেন যে এই যে ধরুন সিসিটিভিতে দেখা গেছে এখানে গেছে, কিংবা হেডফোনের একটা কানেকশন পাওয়া গেছে, আসলে এর কানেকশন যে নেই সেটা কিন্তু সঞ্জয় রায় আদালতে প্রমাণ করতে পারেন। সেই জন্য চেন অফ এভিডেন্সটা সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এবং আবারও আমি বলছি, আমি ছাড়বো না। আমি বাংলাদেশে হিন্দুদের জন্য যেভাবে লড়াইটা করেছি, আমি অভয়ার জন্য যে লড়াইটা করেছি, আজও আমি এই লড়াইটা চালিয়ে যাব। তার কারণ এটা বিশ্বাসঘাতকতা। বিচারক যেভাবে বলেছিলেন যে অভয়া বুঝতেই পারেনি, অভয়া এভাবে শুয়েছিল, একজন এমবিবিএস ডাক্তার, এমডি ডাক্তার, সে এরমভাবে শুয়েছিল, সে বুঝতে পারেনি তারই হাসপাতালে, তারই কর্মসংস্থানে, তারই কর্মস্থলে এরভাবে সে ধর্ষিত হবে, মারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক কিছুর উত্তর আপনাকে দিতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রতিদিন সেই প্রশ্নগুলো ছুড়ে দেব, উত্তর তো সিস্টেমকে দিতে হবেই, আজ না হয় কাল। সঞ্জয় এর সাথে একা জড়িত না, অনেকে জড়িত, বের করে ছাড়বো। ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।